নমস্কার, আমি দেবাশিস সাহা। আমি শুরু করছি আপনাদের সামনে আজকে সেই অসাধারণ একটা পর্ব যেটা ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়। এই পর্বটা চলছিল আমাদের দুটো এপিসোডে আমাদের হয়েছে অলরেডি, এবং স্যার জন শোরের আগে গিয়ে আমি থেমে গেছিলাম। ক্লিয়ার? তার আগে একটু বলে দিই যে স্পেশাল ক্লাস এখানে অনেকেই করছে এবং স্পেশাল ক্লাস থেকে তাদের আমি অবশ্যই বলবো তারা প্লাস ক্লাসে ভর্তি হোক। এই গভর্নর জেনারেল ভাইসরয় আমরা যেটা দিচ্ছি এখানটায় আমরা ইউটিউব ক্লাসে আমরা একটা পুরোপুরি একটা কমপ্লিট নোটস এর সঙ্গে সঙ্গে আমরা যে আলোচনাগুলো করছি তার সঙ্গে সঙ্গে আমি একটু বলতে পারি যদি প্লাস ক্লাসে ভর্তি হয় তার রেলিভেন্ট কোয়েশ্চেন্স, তার রিপিটেশন ক্লাসের, ক্লিয়ার, তার রিভিশন প্রচুর আমরা পাবো এবং সঙ্গে সঙ্গে আমরা প্রিলি প্লাস মেনের ক্লাস পাবো। সঙ্গে আইসিডিএস এর পরীক্ষাটা এসে গেল সামনে, আইসিডিএস এর এক্সামের আমাদের জন্য যে একটা প্রস্তুতি পর্ব, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রয়েছে ডব্লিউবিসিএস এর অপশনাল পড়ার একটা সুযোগ। তাই আমি একটু বলে রাখি যে তোমরা যারা এই ক্লাসগুলো করছো মানে তাদেরকে আমি বলবো 10% ডিসকাউন্ট এখন দিচ্ছে। আমি একটু দেখাই তোমাদের, তাহলে ভালো করে একটু বুঝতে পারবে তোমরা। দেখো এখানটায় যে আমার নামটা লেখা আছে দেবাশিস সাহা এবং বিএসএ 101 বলে একটা যে ইউজ আমি করেছি যে ব্যাচটাতে যে অ্যালট করেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে আমাদের এই আনএকাডেমির ক্লাসগুলো, সব রকমের ক্লাস, অপশনাল সাবজেক্টও দেখতে পাচ্ছ এবং সঙ্গে সঙ্গে তোমরা পিলি প্লাস মেন্সের ক্লাসও দেখতে পাচ্ছ। আমি তোমাদের বলে দিই এখানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা প্লাস ক্লাসে ভর্তি হও। সুতরাং আর দেরি করো না, কালী পুজোর মরশুম শেষ হয়ে গেল, নতুন বছর আসতে চলেছে, তার আগেই আমরা ডিসেম্বর মাসের মধ্যে যে সুযোগ সুবিধাগুলো আনএকাডেমি দিচ্ছে সেই অ্যাডভান্টেজটাকে আমরা গ্রহণ করি এবং 10% ডিসকাউন্ট নিয়ে আমরা ভর্তি হয়ে যাই। আর দেরি নয়, আমি সেটাই বলবো তোমাদের কাছে। যাই হোক, আমি নিজের পরিচয় একটু তোমাদের কাছে দিয়ে রাখি, তোমরা দেখে নিতে পারো। দেখো এখানটায় রয়েছে আমার নামটা ডিএসএসআর, এটা কোড আমি ইউজ করছি এবং সেই সঙ্গে সঙ্গে একটা 18 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন টিচার আমি, এবং আমি ডব্লিউবিসিএস এর অপশনাল একটা বই লিখেছি অলরেডি। বইটা খুব ভালো রেসপন্স করেছে। অপশনালের পূর্ণাঙ্গ একটা বই যেখানে 186টা কোয়েশ্চেন্স আমি দিয়েছি, যেখানে আমাদের সব প্রিভিয়াস ইয়ারের ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন পেপারে সলভ আমাদের অপশনালে, সঙ্গে প্রবাবল কিছু কোয়েশ্চেন আমি একটা লিস্ট দিয়েছি। ক্লিয়ার? খুব ভালো করে তোমরা একটু দেখে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে আমি একটু দেখাই তোমাদেরকে আজকের ক্লাস। দেখো আজকে যেটা আমাদের রয়েছে ভাইসরয়, এবং ভাইসরয়ের সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের গভর্নর জেনারেল। এখানে ভাইসরয় যাব না, আমি ভাইসরয়ের আগের একটু চ্যাপ্টারে যাব, গভর্নর জেনারেল। ক্লিয়ার? এখানে আমি আলোচনা করতে করতে আমি রবার্ট ক্লাইভ, রোজার ড্রেক, ক্লিয়ার, ভ্যানসিস্টার্ট, রবার্ট ক্লাইভ রিটার্ন করলেন যখন, ভেরেলেস্ট, কার্টিয়ার, ওয়ারেন হেস্টিংস আমি আলোচনা করেছিলাম, এবং জন ম্যাকফার্সনের সময়টা আমি বলেছিলাম যে 85 থেকে 86 এই 1 বছরের সময়কালে তিনি কিভাবে আমাদের ফেব্রুয়ারি 85 থেকে সেপ্টেম্বর 86, 1.5 বছরের উপর সময়কাল উনি কিভাবে আমাদের একজন অফিসিয়েট হিসেবে গভর্নর জেনারেলশিপটাকে পালন করেছিলেন। কিন্তু সত্যিকারের গভর্নর জেনারেল হিসেবে আবার আছেন যে লর্ড কর্নওয়ালিস। ক্লিয়ার? লর্ড কর্নওয়ালিস আমি আলোচনা করেছিলাম এবং তার সময় চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এবং আমরা পরিশেষে যেখানে এসে থামছি সেটা হচ্ছে স্যার জন শো। ক্লিয়ার? 1793 থেকে 1798 এই 5টা বছর আমাদের ছিলেন স্যার জন শো। ক্লিয়ার? অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ রেভিনিউ, তাই তো? স্যার জন শোরের কেরিয়ার শুরু হয়েছিল অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ রেভিনিউ, এবং হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল in the introduction of the permanent settlement in 1793, এবং যার মস্তিষ্ক প্রসূত এবং যার চিন্তা ভাবনা থেকে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট তৈরি হয়েছিল সে নেপথ্য নায়ক ছিলেন স্যার জন শোর। মনে থাকবে কি নাম বললাম? সে নেপথ্য নায়কের নাম ছিল স্যার জন শোর। ক্লিয়ার? চার্টার অ্যাক্ট 1793 তে আমাদের পাস হয়ে যায়।
মনে থাকবে আমাদের 1793-তে আমাদের চার্টার অ্যাক্ট পাস হয়, এবং চার্টার অ্যাক্ট পাস হওয়ার সময় যিনি আমাদের গভর্নর জেনারেল ছিলেন তিনি কিন্তু স্যার জন শোর। খুব ভালো করে মনে রাখবে, ডব্লিউবিসিএস এই কোয়েশ্চেনটাকে দেয়। এবং তারও আগে বলে দিই যে দুরকম কোয়েশ্চেন করতে পারে। একটা যদি বলে যে হু ওয়াজ দ্য ব্রেন চাইল্ড অফ পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে, বা মাস্টার মাইন্ড অফ আমাদের কি বলবো পার্মানেন্ট সেটেলমেন্ট, ঠিক আছে, বা আমাদের কি বলবো হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, সব কটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার হবে স্যার জন শোর, স্যার জন শোর। আর যদি হু ইন্ট্রোডিউস পার্মানেন্ট সেটেলমেন্ট, তখন কিন্তু উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। বেশ। আর চার্টার অ্যাক্ট, ফার্স্ট চার্টার অ্যাক্ট কার সময় পাস হয়েছিল? স্যার জন শোর। এবার দেখো ব্যাটল অফ খড়দা নিজাম আর মারাঠাদের মধ্যে হয়েছিল 1795। এমন ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, কিন্তু এখানে আমরা দিলাম এই কারণেই স্যার জন শোরের সময়কালে এটা হয়েছিল। আর হচ্ছে দ্য ব্যাটল কালমিনেটেড ইন দ্য ডিফিট অফ নিজাম, এবং এইখানে নিজামের পরাজয় নিয়ে একটা ব্যাপার আমাদের এখানে দেখা দিয়েছিল, এটা কিন্তু স্যার জন শোরের সময় হয়েছিল। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব এরপরে স্যার এ ক্লার্ক। স্যার এ ক্লার্ক, যার সময়টা অফিসিয়েশনটা ছিল মার্চ 1798 থেকে মে 1798, মাত্র 2 মাসের জন্য উনি অফিসিয়েটিং ছিলেন। আমাদের রিয়েল নেম ছিল স্যার অ্যালফ্রেড ক্লার্ক। যাই হোক, এবার এলেন আমাদের মার্কিউস ওয়েলেসলি বা লর্ড ওয়েলেসলি, যার আসল নাম ছিল রিচার্ড কোলে ওয়েলেসলি, এবং অনেকটা সময়কাল তিনি কাটিয়েছিলেন 18 মে 1798 থেকে 30 জুলাই 1805। ক্লিয়ার? একটা দীর্ঘ সময়, প্রায় আমাদের কতটা বছর? আমাদের 7 বছর 2 মাস, তাই তো? মে থেকে জুন, জুন থেকে জুলাই, 7 বছর 2 মাস, একটা অনেকটাই সময় লর্ড ওয়েলেসলি আমাদের কাটিয়েছিলেন। আর তোমরা লক্ষ্য করে দেখো, এর আগে যখন আমরা ক্লার্ককে দেখছি 5 বছর, বা আমরা যখন দেখছি লর্ড কর্নওয়ালিসকে একটা দীর্ঘ সময় কাটানো লোক 7 বছর, ওয়ারেন হেস্টিং সবচেয়ে বোধহয় বেশি সময় কাটিয়েছিলেন 72 থেকে 1785, একটা গভর্নর জেনারেল হিসেবে, একটা ভাইসরয় আমাদের গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে, একটা গভর্নর অফ বেঙ্গল হিসেবে, ঠিক আছে। এখানে 13 বছরের একটা পরিক্রমা। ভেরেলেস 2 বছর, কাটিয়ার 3 বছর, তাই তো। রবার্ট ক্লাইভ সেকেন্ড হাফে 2 বছর, ম্যানচেস্টার 5 বছর, রবার্ট ক্লাইভ 58 থেকে 60 প্রথমবারে 2 বছর, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখো, দীর্ঘ সময় কিন্তু এরা থাকতে পারেনি, কিন্তু ওয়ারেন হেস্টিংস এর সময় থেকে একটা দীর্ঘায়িত রূপ আরম্ভ হয়, ঠিক আছে। বেশ। দেখ আমি চলে আসি, এখানে আমি আলোচনা করছিলাম। এবার আসছে আমাদের রিচার্ড কোলে ওয়েলেসলি, তাই তো, যাকে মার্কিউস ওয়েলেসলি নামে আমরা চিনি, যিনি নিজেকে বলতেন টাইগার অফ বেঙ্গল। ক্লিয়ার? তিনি নিজেকে আমাদের বাংলার বাঘ মনে করতেন, বা রয়্যাল বেঙ্গল টাইগার মনে করতেন। 1794-এ দ্য বোর্ড অফ ট্রেড ফাউন্ডেড, 1794-94 সালে আমাদের বোর্ড অফ ট্রেড তৈরি হলো লর্ড ওয়েলেসলির সময়। ক্লিয়ার? বেশ। vigorously applied the policy of subsidiary alliance to achieve ব্রিটিশ আমাদের prominency in India. ডুপ্লে was the first to start the subsidiary alliance. ডুপ্লে প্রথম সাবসিডি অ্যালায়েন্স তৈরি করে, এবং of the places where Wellesley applied alliance। বেশ হলো। নেক্সট তারপর আমরা চলে যাচ্ছি 1798, নিজাম অফ হায়দ্রাবাদ, দে অ্যাকচুয়ালি অ্যাডপ্টেড, ঠিক আছে। 1798 সালে হায়দ্রাবাদের নিজাম, ঠিক আছে, যে গ্রহণ করলো তার সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি, একটু ভালো করে বুঝিয়ে দিন আমাদের। নিশ্চয়ই আমি বোঝাবো। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বুঝতে গেলে তোমাদের খুব ভালো করে জানতে হবে অধীনতামূলক মিত্রতা নীতি কিরকম, খুব সহজে বোঝাই। সেটা হচ্ছে ব্রিটিশ সরকাররা যখন রাজ্য বিস্তার শুরু করলো, ব্রিটিশ গভর্নমেন্ট আমি বলবো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তার রাজ্য বিস্তার নীতি নিল, তখন তোমরা নিশ্চয়ই জানো 1757-এর পলাশির যুদ্ধ যদি সূচনা হলো, এবং 1764-এ বক্সারের যুদ্ধের পর ওদের ডিসাইসিভ ব্যাটেল এটাকে আমরা বলি, তারপরেও কিন্তু তাদের অগ্রগতি আর থামানো যায়নি। খুব দ্রুত তারা বাড়ছিল, এবং দ্রুত বাড়তে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাংলো কার্নাটিক ওয়ার, অ্যাংলো মাইশোর ওয়ার, তাই তো, এগুলো সব সম্পন্ন হচ্ছিল। তারপরে অ্যাংলো মারাঠা ওয়ার আমরা দেখছিলাম। এভাবে অ্যাংলো শিখ ওয়ার, পর পর আমাদের যুদ্ধ।
তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ আস্তে আস্তে ভারতীয়দের সমস্ত রাজত্বগুলোকে যখন অ্যানেক্স বা দখল করে দিচ্ছে, ঠিক সেই সময় একটা নীতি নিয়ে আসলেন লর্ড ওয়েলেসলি। অযথা যুদ্ধ নয়, সহজ উপায়, লয়াল থেকে কিছু রাজ্যকে, মানে ব্রিটিশদের প্রতি কিছু লয়াল থাকবে এমন রাজ্যগুলোকে কি করে নিজের অধীনেতে আনা। এবং এই যে অধীনতামূলক মিত্রতা নীতিতে কি হবে, ব্রিটিশ সরকার তাকে প্রতিশ্রুতি দেবে যে সে তাকে আক্রমণ করবে না, এক। ২ নম্বর, তার ওপর যে আক্রমণ সে করবে না সেটার উপর নজরদারি করবার জন্য বেশ কিছু সৈন্য, ব্রিটিশ সৈন্য মোতায়েন থাকবে তার উপরে, এবং তার সমস্ত সৈন্যদের ভরণ পোষণ সবকিছু ভাড়া নেবে কে? দেশীয় রাজারা। ক্লিয়ার? এই একটা ব্যাপার। এবং তার জন্য কিন্তু ফুল টাইম সিকিউরিটি পাবে ইংরেজদের কাছ থেকে। ক্লিয়ার? তো এইটা নিয়ে প্রথম যিনি আমাদের এগিয়ে এসেছিলেন, যার নীতি নিয়ে এগিয়ে এসেছিলেন তার নাম লর্ড ওয়েলেসলি। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি, এবং সেই নীতি 1798 চালু করেছিলেন। এবং সেই নীতিতে প্রথম যিনি সাইন করেছিলেন তার নাম হচ্ছে নিজাম অফ হায়দ্রাবাদ। ক্লিয়ার? এই নিজামের একটা নিশ্চয়ই নাম আছে, তোমাদের আমি নিজাম যখন পড়াবো আমি তখন বলবো ভালো করে হায়দ্রাবাদের নিজামদের সম্পর্কে। 1798 এই নিজাম অফ হায়দ্রাবাদ কি করলেন, আমাদের সাইন করলেন আমাদের এই বিখ্যাত চিঠিটায়। ঠিক আছে? মাইসোর অফ তাঞ্জোর 1799 আমাদের কি হলো, মাইসোর তাঞ্জোর সিগনেচার করলো। নিশ্চয়ই জানো এটা কে করেছিল, আমাদের টিপু সুলতান। 1799 সালে আমাদের যখন তার এই জায়গাটা এলো নবাব অফ মাইসোর অফ তাঞ্জোর, তাঞ্জোরের তিনি অধিপতি, তিনি করলেন, কিন্তু টিপু সুলতান করলেন না। এবং যার জন্যই ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ারটা শুরু হলো, ফোর্থ ফেজ অফ অ্যাংলো মাইসোর ওয়ার, মনে থাকবে নিশ্চয়ই। পেশোয়া 1801 সালে পেশোয়া বাজিরাও সেকেন্ড সিগনেচার করে বসলেন, এবং উনি ইংরেজদের অযথা ঢুকিয়ে দিলেন মারাঠাদের ব্যক্তিগত গন্ডগোলের মধ্যে। বেশ 1803 দ্য ভোঁসলে রাজা অফ বেরার। ঠিক আছে? ভোঁসলে মানে বুঝতে পারছো, সেখানেও আমাদের কি আছে, একটা মারাঠাদের গন্ধ রয়েছে। বেরারের এই অধিপতি তিনিও সিগনেচার করলেন। তারপরে সিন্ধিয়া, সিন্ধিয়াও মারাঠাদের একটা বড় পোস্টের লোক। ঠিক আছে? পঞ্চরাজ্যের মধ্যে একটা রাজ্য সিন্ধিয়া। সিন্ধিয়া 1804 সালে আমাদের কি করলেন, এই বিখ্যাত আমাদের সাবসিডিয়ারি সাইন করলেন। হি সেন্ট ব্রিটিশ এনভয় হলো মেহেদি আলী খান টু দ্য কোর্ট অফ শাহ অফ পার্সিয়া, লেটার হি সেন্ট জন মার্শাল। তাই তো? তাহলে আমরা দেখতে পেলাম যে এই সময়টায় যে আহ, ব্রিটিশ এনভয় মেহেদি আলী খানকে পাঠালেন আমাদের কি করতে, সিন্ধের কোর্টে, সিন্ধ, সরি সিন্ধ নয়, দ্য কোর্ট অফ শাহ অফ পার্সিয়া, পার্সিয়ার কোর্টে উনি পাঠালেন। তারপরে উনি পাঠালেন স্যার আমাদের স্যার নয়, উনি জন মার্শাল। এই মার্শাল কিন্তু আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্যার জন মার্শাল নয়, যিনি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জনক সে নয়। ক্লিয়ার? Fourth Anglo-Mysore War 1799 হলো, the war was resulted in the defeat, death of Tipu and annexation of many parts of Mysore. ঠিক আছে? এবং বহু জায়গা মাইসোরের কি হলো, এই সময় দখল হয়ে গেল। ওয়েলেসলি পাস্ট এ রেগুলেশন অফ কন্ট্রোল দ্য প্রেস। ঠিক আছে? ওয়েলেসলি পাস করলো রেগুলেশন টু দ্য কন্ট্রোল অফ প্রেস। দ্য নো নিউজ পেপার ওয়াজ টু বি পাবলিশড ইট at all until the manuscript of whole paper was submitted to the approval of the government. ঠিক, মানে গভর্নমেন্ট যতক্ষণ না নিউজ পেপারে সবকিছু অ্যাপ্রুভাল দিচ্ছে তার আগে পর্যন্ত সেই ম্যানুস্ক্রিপ্টে জমা দিতে হতো কাদের, ব্রিটিশদের। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা জানো এই সময় অনেকগুলো পেপারই তৈরি হয়ে গেছিল আমাদের। নিশ্চয়ই তোমাদের মনে আছে 1780-তে হিকিস বেঙ্গল গেজেট পাবলিশ হয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম, তারপরে আমাদের বম্বে ক্রনিকাল, এই বম্বে গেজেট। ঠিক আছে? এরকম পেপারগুলো আস্তে আস্তে আসছিল। ঠিক তার মধ্যেই এরকম একটা আইন হয়ে যায়। ওয়েলেসলি পাস্ট রেগুলেশন অফ কন্ট্রোল টু প্রেস, এটা বললাম। ক্রিসমাস খ্রিস্টিয়ান মিশনারিজ এস্টাবলিশড এ প্রিন্টিং প্রেস অ্যাট শ্রীরামপুর। 1800 সালেই আমাদের খ্রিস্টিয়ান মিশনারিরা অলরেডি শ্রীরামপুরে ঢুকতে শুরু করেছিল, কেরি ওয়ার্ড অ্যান্ড মার্সম্যান। এবং ফোর্ট উইলিয়াম কলেজও তৈরি হলো তারই সময় 1800 সালে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো পয়েন্ট 8 আর 9 খুব ভালো করে মনে রাখবে। 8 আর 9 ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? সাবসিডিয়ারি টিটি অফ বেসিন 1802-তে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার 3 থেকে 5 হলো। ইট রেজাল্টেড দ্য ডিফিট অফ সিন্ধিয়া, ভোসলে অ্যান্ড দ্য হোলকার। ক্লিয়ার? সিন্ধিয়া, ভোসলে এবং হোলকারদের একটা কি হলো, এই টিটি অফ বেসিন আসলো। হুম, এবং সিন্ধিয়া, ভোসলে, হোলকারকেও ব্রিটিশরা হারালো। যে সন্ধির বলে আমাদের কি বলবো,
ওরা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে গেছিল, সেটা হচ্ছে বেসিনের সন্ধি। কারা এটা? মারাঠারা, মানে পেশোয়া বাজিরাও টু, তাই তো? বেসিন 1802। 1801-এ ওরা সম্মতি দিয়েছিল এবং যারই রেজাল্ট হিসেবে কি হলো, 1802 সালে পেশোয়া সাইন করলো। নেক্সট, এরপর আমরা দেখতে পাই যে মাদ্রাস প্রেসিডেন্সি এই সময় তৈরি হলো। ঠিক আছে, আফটার অ্যানেক্সেশন অফ আমাদের তাঞ্জোর অ্যান্ড কর্ণাটিক, তাঞ্জোর এবং কর্ণাটিকের যুদ্ধের পরে মাদ্রাস প্রেসিডেন্সি তৈরি হলো। ইন 1800, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, 180 পড়েছে, এটা ঠিক করে দিতে হবে একটু। তুহাফাত উল মুহাইদিন, একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি এটা এক্সাক্ট ইয়ারটা। এটা 1809 হবে। তুহাফাত উল মুহাইদিন 1809-এ। Under his leadership, Lord Lake captured hmm, the Delhi and Agra 1803 and took the emperor under company's protection. Clear? তুহাফাতুল মুহাইদিন, তাহলে কিন্তু আমাদের যদি 1809 হয়, সালটা না দিয়েও করা যেতে পারে। তুহাফাতুল মুহাইদিন। সেকেন্ড, তুহাফাতুল মুহাইদিন এক্সাক্ট ইয়ার। 1803, 1803। 1803 হবে একদম। দেখে নিই আমরা, ঠিক করে নিই এখানটা 1809 হবে না 1803 হবে। একদম ঠিক আছে, এটা আমরা বলে দিলাম, এটা চেক করে। হিজ এল্ডার ব্রাদার আর্থার ওয়েলেসলি ইজ নোন অ্যাজ ডিউক অফ ওয়েলিংটন। ওয়েলিংটনের ডিউক হিসেবে যিনি আসেন এরপরে, তিনি হচ্ছেন আর্থার ওয়েলেসলি। এটার নামটা ভালো করে মনে রাখতে হয়। এবং আর্থার ওয়েলেসলি যে যুদ্ধটা করেছিল সেটা বিখ্যাত যুদ্ধ হলো 1815-এ নেপোলিয়নের এগেনস্টে। তার নাম ছিল ব্যাটেল অফ ওয়াটারলু। ক্লিয়ার? এই যে দেখো, ব্যাটল অফ ওয়াটারলুর কথা বলেছি, আর্থার ওয়েলেসলি ডিফিটেড ফ্রেঞ্চ and it ended Napoleon's rules and emperor of the French. 16 নম্বর পয়েন্ট খুন। ক্লিয়ার?
16 নম্বর পয়েন্টটা ভালো করে একটু মনে রাখবে। আর্থার ওনার দাদা ছিল। মার্কিউস কর্নওয়ালিসকে আবার ফিরিয়ে আনা হয়, ঠিক আছে, জুলাই থেকে অক্টোবর, মাত্র 3-4 মাসের জন্য। 30শে জুলাই থেকে অক্টোবর 1800। এবার ফিরে আসেন জর্জ বার্লো। উনি কিন্তু এটা অফিসিয়েটিং এই পর্বটায়, সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেশন। জর্জ বার্লো অফিসিয়েশন অক্টোবর 1805 থেকে জুলাই 1807, 2 বছর ধরে ছিলেন। রিয়েল নেম স্যার জর্জ হিলারিও বার্লো। ক্লিয়ার? ভেলোর মিউটিনি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আছে। 1806 সালে ভেলোর সিপাহী মিউটিনি হয়েছিল জর্জ বার্লোর সময়, এবং বলতে পারো এটা একটা সংগঠিত প্রথম একটা সিপাহী বিদ্রোহ ছিল। স্লেভ ট্রেড অ্যাবলিশড ইন দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1807। স্লেভ ট্রেডটা পুরোপুরি অ্যাবলিশ করা হলো 1807 সালে। ক্লিয়ার? এবার আমরা আসছি লর্ড মিন্টো ওয়ান। লর্ড মিন্টো ওয়ান 1807 থেকে আমাদের 1813 ছিলেন। ক্লিয়ার? রিয়েল নেম হচ্ছে গিলবার্ট জন এলিয়ট মুডে, হলো কিনমাউন্ট বা কেনমাউন্ট, এটা ওনার নাম। খুব ইম্পর্টেন্ট নয় এটা। টিটি অফ অমৃতসর ইম্পর্টেন্ট। অমৃতসরের সন্ধি 1809 সালে রঞ্জিত সিং এর সঙ্গে আমাদের চার্লস মেটকাফের হয়েছিল। তখন কিন্তু আমাদের গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন কে? লর্ড মিন্টো ওয়ান। ক্লিয়ার? ইন 1812 উইলিয়াম কেরি রাইটস দ্য ইতিহাস মালা ইন বেঙ্গলি। চার্টার অ্যাক্ট 1813 এর চার্টার অ্যাক্ট সে সময় হতো। 1812 উইলিয়াম বলছে কেরি রাইটস দ্য ইতিহাস মালা ইন বেঙ্গলি, আর চার্টার অ্যাক্ট অফ 1813। ক্লিয়ার? হলো? বেশ, এটা ভালো করে মনে রাখবে। টিটি অফ অমৃতসর, রঞ্জিত সিং, নয় অ্যান্ড মেটকাপ। এবার আছে লর্ড হেস্টিংস। রিয়েল নেম ফ্রান্সিস রডন। ফ্রান্সিস রডন হচ্ছে আমাদের লর্ড হেস্টিংসের আসল নাম। অ্যাংলো নেপাল ওয়ার 1814 থেকে 16, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, লর্ড হেস্টিংসকে আমরা যখন দেখছি, যিনি লর্ড ময়রা নামে পরিচিত, ইনি কিন্তু একই সঙ্গে যেটা করেছিলেন, প্রায় 10 বছর ইনি এই পোস্টে ছিলেন। ফ্রান্সিস রডন তার আসল নাম ছিল। তার সময় উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হচ্ছে অ্যাংলো নেপাল ওয়ার, এটা পরীক্ষায় খুব দেয়, এবং ট্রিটি অফ সগৌলি, সগলি সন্ধি হয়। ডিউ টু হিজ সাকসেস ইন দিস ওয়ে হি ওয়াজ মেড মার্কিউস হেস্টিং 1816। তাই তো? মার্কিউস হেস্টিং হয়ে যান উনি 1816 সালে। এই সাকসেসটা পাওয়ার জন্য সগৌলি সন্ধি, সগলি সন্ধি কার কার মধ্যে হয়েছিল? তাই তো? অ্যাংলো নেপাল, এটা ভালো করে মনে রাখতে হবে। আমাদের নেপালের পক্ষ থেকে সেনাপতি অমর সিং থাপার সঙ্গে হয়েছিল লর্ড অক্টর্নি, ক্লিয়ার, ব্রিটিশ সেনাপতি। এই দুজনের মধ্যে সন্ধিটা হয়েছিল, এবং এই স্মৃতির উদ্দেশ্যে, নেপাল জয়ের স্মৃতির উদ্দেশ্যে, শহীদদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল আমাদের অক্টর্নি মনুমেন্ট বা শহীদ মিনার, যেটা আমাদের কলকাতায় আছে, স্প্লানেডের কাছেই। তো নিশ্চয়ই তোমরা দেখেছো, ধর্মতলা যেটাকে বলো। বেশ, পিন্ডারি ওয়ার হলো, পিন্ডারিক হয়ে গেছে, এটা পিন্ডারি হবে। পিন্ডারি ওয়ার 1817 থেকে 1818, যখন মারাঠাদের সঙ্গে যুদ্ধ চলছে, ঠিক সেই সময় পিন্ডারিদের সঙ্গে একটা যুদ্ধ হয় তাদের ব্রিটিশদের। তাই তো? এই পিন্ডারিরা বড় ভয়ানক। তাই তো? ওদের বলা হয় স্ক্যাভেঞ্জার্স অফ মারাঠা। মারাঠাদের স্ক্যাভেঞ্জার্স কারা? এই পিন্ডারিরা। ভয়ানক, এরা লুটপাটও করতো। এই পিন্ডারিদের মধ্যে একজন নেতা ছিলেন টিপু, একজন নেতা ছিলেন ওসমান। এদেরকে সব শেষ করেন কে? শেষ করে দেন হচ্ছে আমাদের এই লর্ড হেস্টিংস। ঠিক আছে? থার্ড মারাঠা ওয়ার 1817 থেকে 1818, মারাঠা পাওয়ার ওয়াজ ফাইনালি ক্র্যাশড। সম্পূর্ণভাবে মারাঠা শক্তিরা হেরে গেল। তাই তো? এবং যুদ্ধগুলো তোদের নিশ্চয়ই মনে আছে। 1818 একটা ছিল অস্ট্রিচ যুদ্ধ। তাই তো? অস্ট্রিচ যুদ্ধে হেরে যাওয়ার পরে সম্পূর্ণ রকমভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পেশোয়া বাজিরাও সেকেন্ড। তাই তো? অ্যাবলিশন অফ পেশোয়াশিপ, সেই দিন থেকে পেশোয়াশিপটা পুরোপুরি অ্যাবলিশ হয়ে গেল। অ্যান্ড অ্যানেক্সেশন অফ হিজ টেরিটরিজ অ্যান্ড ক্রিয়েশন অফ বম্বে প্রেসিডেন্সি ইন 1818। এবং সেই সময় থেকেই মারাঠা সাম্রাজ্যে বম্বে প্রেসিডেন্সি তৈরি হয়ে গেল 1818। মনে থাকবে নিশ্চয়ই। ইন্ট্রোডাকশন অফ রায়তওয়ারি সেটেলমেন্ট, তার সময় ইম্পর্টেন্ট ঘটনা, যেমন আমরা দেখেছিলাম 1793-তে লর্ড কর্নওয়ালিসের সময় পার্মানেন্ট সেটেলমেন্ট, আর তার সময় হচ্ছিল রায়তওয়ারি সেটেলমেন্ট। রায়ত শব্দ অর্থ হচ্ছে প্রেজেন্ট, বা আমরা বলতে পারি কৃষক, ফার্মার, তাই তো? প্লাউম্যান, কাল্টিভেটর, যাই হোক আমরা বলতে পারি।
Rayatwari settlement of Madras presidency by Governor Thomas Munro, 1820। থমাস মুনরো 1820 সালে এই জায়গাটায় চলে আসেন। বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1822, 1822 সালে আমাদের বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট হয়। হি ইজ পপুলারলি নোন অ্যাজ লর্ড ময়রা। ঠিক আছে, এনাকে আমরা বলি কি লর্ড ময়রা নামে ইনি পরিচিত। ডিউরিং হিজ টাইম হলো মহালওয়ারি সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউস। মহালওয়ারি সিস্টেমটা এই সময় চালু হয় 1823-তে বাই হোল্ট ম্যাকেনজি। দেখো তারই সময় আবার কি হলো, মহালওয়ারি সিস্টেম চালু হলো রায়তওয়ারি করে, যেটা করলেন কি হোল্ট ম্যাকেনজি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন বেরিয়ে এলো যে রায়তওয়ারি সিটি সিস্টেম সেটা করেছিল কে? থমাস মুনরো। কার সময় করছে? হেস্টিংস। আর হোল্ট ম্যাকেনজি করছে 1822 সালে মহালওয়ারি সিস্টেম। ক্লিয়ার? এবং এটা কার সময়? লর্ড হেস্টিংস এর সময়। এবার আমরা দেখতে পাচ্ছি এরপরে এসে গেল জন অ্যাডাম। অফিসিয়াল জানুয়ারি 1823 থেকে উনি থাকলেন আগস্ট 1823, মানে প্রায় 6 মাসের উপরে হলো জন অ্যাডাম। এবার দেখো লর্ড কথাটা দুবার হয়ে গেছে এখানে, আমি ইয়ে করে দিচ্ছি। ঠিক আছে, লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্ট এখানটা চলে আসলেন 1823 থেকে 1828। উইলিয়াম হচ্ছে উইলিয়াম পিট। উইলিয়াম পিটি হলেন আমাদেরকে এই লর্ড আমহার্স্ট। ফার্স্ট বার্মা ওয়ার 1824 থেকে 1826, এই 2 বছর ধরে চলা আমাদের অ্যাংলো বার্মা ওয়ারটা হয়েছিল কার সময়? লর্ড আমহার্স্টের সময়। এবং 1826 একটা বিখ্যাত সন্ধি হয়। সন্ধিটার নাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। কিসের সন্ধি? এই সন্ধিটাকে আমরা বলি ইয়ান্দাবুর সন্ধি, তাই তো? ইয়ান্দাবুর সন্ধি 1826-এ হয়েছিল কার সঙ্গে? আমাদের আহ, বোধোপায়ার। বোধোপায়ার তখন ছিলেন। বোধোপায়ারের সঙ্গে হয়েছিল আমাদের আরেক বিখ্যাত আহ, ব্রিটিশ ভদ্রলোকের হয়েছিল, যার নাম হচ্ছে লর্ড আমহার্স্টের, তাই তো? গভর্নর জেনারেল। এবার এটা আমাদের মনে রাখতে হবে, এটা প্রশ্নটা হয় ইয়ান্দাবু। এবং 1824-এ হচ্ছে ব্যারাকপুর মিউটিনি হয়েছিল, যেটাকে আমরা বলি ব্যারাকপুর সিপাহি মিউটিনি। লর্ড আমহার্স্টের সময় এই দুটো ঘটনা ভীষণই বিখ্যাত। এবং এই প্রসঙ্গে আমি আরেকটু বলবো, লর্ড আমহার্স্টের সময় আরো কয়েকটা ঘটনা, যেমন ক্যাপচার অফ ভরতপুর। 1826 সালে ভরতপুর ক্যাপচার হয়েছিল। এবং 1824-এ ফাউন্ডেশন অফ সংস্কৃত কলেজ, সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল 1824 সালে। ইয়ান্দাবুর কথা আমি বলেছিলাম, আমাস্টার বোধপায়ার 1826। তাহলে আজকে আমরা যেটুকু পড়লাম আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং এর আগে আমরা পড়ে রাখলাম ট্রিটি অফ ইয়ান্দাবু সাইন বিটুইন আমহার্স্ট অ্যান্ড বোধপায়ার। এইটুকু পর্ব আমরা ভালো করে আজকে পড়ে রাখলাম। এটা হলো আমাদের সেকেন্ড পার্ট। এর থার্ড পার্ট, আমাদের পার্ট 3 অব্দি আমরা খুব ভালো করে পড়ে নিলাম। এবং আমি সেই সূত্র ধরে আরেকটু দেখিয়ে দিই আমাদের আমাদের এখনো পর্যন্ত যারা ভর্তি হওনি তারা দেবাশিস সাহার এই ডিএসএ স্যার এই কোডটা ব্যবহার করো, ডিএসএ 101। এটা হচ্ছে ডিএসএ 101 কোড ফর 10% ডিসকাউন্ট। ডিএসএ 101 এই কোডটাকে ইউজ করবে যারা আমাদের ইয়ে ক্লাস করছো, মানে আমি কি বলবো, WBCS PSC প্লাস সাবস্ক্রিপশনে ডিএসএ 101। এটা তোমরা ইউটিউব থেকে যারা করছো তারা ডিএসএ 101 এই কোডটা তোমরা ইউজ করবে। ক্লিয়ার? মনে থাকবে। হুম, এই কোডটা ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাবে। আর দেরি নয়, খুব চটপট করে ভর্তি হয়ে যাও। হুম, খুবই তোমাদের উপকার হবে আমার মনে হয়। তোমরা একটু দেখে নিও। ক্লিয়ার? আমি আর দেরি করছি না, আমি ক্লাস শেষ করছি। তোমরা ভালো করে একটু ক্লাস করো, আমি এটাই চাইবো। হুম, আমি চাইবো তোমরা একটু ভালো করে ক্লাস করো এবং এই ক্লাসের মাঝখান থেকে যে জিনিসটা পাচ্ছ পিলি এবং মেন ওরিয়েন্টেড সেটাকে একটু রপ্ত করার চেষ্টা করো। আমি সামনের দিনে নিয়ে আসছি আবার এই ক্লাসের একটা পর্ব আমাদের। পার্ট 3 করলাম, পার্ট 4, ফোর্থ পার্টে আমি আবার ক্লাসটাকে কন্টিনিউ করবো। ক্লিয়ার? কারো যেন ভুল না হয়, আজকে রাত্রি 10:30টার সময় ক্লাসটা তোমরা দেখতে পাবে, তোমরা দেখে নিও একটু। ক্লিয়ার? ওকে, নমস্কার, আসলাম।